প্রথম দফার নির্বাচন শেষ, দ্বিতীয় দফার নির্বাচন 29শে এপ্রিল। এবারে নোয়াপাড়া কেন্দ্র কিন্তু যথেষ্ট নজর কাড়া, আর সেখান থেকে কংগ্রেসের প্রার্থী অশোক ভট্টাচার্য। অশোকদা, অনেক ধন্যবাদ আমাদেরকে এই কাজের মধ্যেও সময় দেওয়ার জন্য। প্রথমেই যে জিনিসটা জিজ্ঞেস করব যে লড়াই কতটা কঠিন। দেখুন, আমাদের কাছে সমস্ত নির্বাচনটাই একটা রাজনৈতিক সংগ্রাম। আলাদাভাবে কোনো লড়াই কঠিন, আলাদাভাবে কোনো লড়াই সহজ, এরকম ভাবার তো কোনো ব্যাপার নেই। তবে আমাদের লড়তে হচ্ছে সামগ্রিকভাবে কর্পোরেট মিডিয়ার বিরুদ্ধে, ফান্ডিংয়ের বিরুদ্ধে, কর্পোরেট ফান্ডিংয়ের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে। এই সামগ্রিকভাবে যে লড়াইটা সারা ভারতবর্ষে আমরা একটা কঠিন লড়াই লড়ছি, এই লড়াইটাও তারই একটা অংশ, আলাদা রকম কোনো কিছু ব্যাপার নয়। তবে এইবারে ব্যাপারটা আরও আমাদের কাছে, কর্মীদের কাছে একটা নতুন মাত্রা যোগ করেছে। দীর্ঘ 20 বছর পরে সমস্ত পশ্চিমবঙ্গে 294টা কেন্দ্রে কংগ্রেস আমরা প্রার্থী দিয়েছি এবং প্রতিটা বুথে কংগ্রেসের পতাকা উঠছে। কোন কোন ইস্যুকে সামনে নিয়ে প্রচারে নিয়ে যাচ্ছে? দেখুন, ব্যক্তিগতভাবে নোয়াপাড়া কেন্দ্রে কংগ্রেসের আমলেই যা উন্নতি হওয়ার হয়েছে, সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আমি দেখলেন এই বক্তব্য রাখলাম আমি শহীদ মিনার ময়দানে, একই কথাই আমি বলেছি যে যা কিছু উন্নয়ন তো কংগ্রেসের আমলে, তারপরে একে একে নিভিছে দেউটি, আর তৃণমূলের আমলে তো সবটাই চৌপাট হয়ে গেছে। আমরা এই কনফিডেন্টের সাথে মানুষের কাছে যাচ্ছি যে আমরা পেরেছিলাম, আমরা সরকার চালিয়েছিলাম, আমরা হাওয়ায় ভেসে আসিনি, আমরা পেরেছিলাম, আমরাই পারব। এসআইআর এবারে নির্বাচনে একটা অন্যতম ইস্যু। কংগ্রেস যেমন এই এসআইআর এর বিরোধিতা, সাধারণ মানুষের ভোটাধিকার যাতে থাকে তার লড়াই করেছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বারবার বক্তব্য বলেছে। এই এসআইআর এর ডিভিডেন্ড কি আপনারা পাবেন আপনাদের মনে হয়? দেখুন, প্রশ্ন হচ্ছে এসআইআর এর ডিভিডেন্ড পাবে কিনা কেউ, সেই ভেবে তো এসআইআর এর বিরোধিতা আমরা করিনি। আমরা এই কথা বলতে চেয়েছি যে ভোটার তালিকা স্বচ্ছ হোক, কিন্তু ভোটার তালিকা স্বচ্ছ করার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়, সে প্রক্রিয়ার মধ্যে যদি কোনো ডিসক্রিমিনেশন থেকে থাকে এবং বেছে বেছে যদি বর্ণ হিন্দু, বেছে বেছে যদি সংখ্যালঘু মানুষদের নাম এবং বৈধ নাগরিকদের নাম বাদ দেওয়া হয়, কংগ্রেস কিন্তু শেষ পর্যন্ত লড়ে যাবে। আমাদের লড়াই নির্বাচন ব্যবস্থাকে স্বচ্ছ করার দাবিতে। নির্বাচন ব্যবস্থাকে স্বচ্ছ করতে গিয়ে যদি আর একটা অস্বচ্ছতাকে ডেকে আনা হয়, তবে সেটাকে কখনোই মেনে নেওয়া যায় না। জোট এবারে হলো না, সেটা কি কোথাও একটা সমস্যা তৈরি করছে নোয়াপাড়ার ভোটের ক্ষেত্রে, কি মনে হয়? দেখুন, কার সাথে জোট হলো না? বামপন্থীদের সাথে জোট হলো না। বামপন্থীও বলি না, আমি বলি বামফ্রন্টের সাথে যোগ হলো না, কারণ বামপন্থা আর বামফ্রন্ট অনেক অনেক পার্থক্যের ব্যাপার। 294টা কেন্দ্রে কংগ্রেসের কর্মীরা দীর্ঘ একটা আলোচনার প্রক্রিয়ার মাধ্যমে, থিসিস অ্যান্টিথিসিসের মাধ্যমে, সেখান থেকে সিনথেসিস, সমস্ত আলোচনা এক করে তারপরে আমরা একা চলার সিদ্ধান্ত নিয়েছি। কারোর কোনো ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার নয়। আমরা বহুত্ববাদে বিশ্বাস করি, আমরা দলের আভ্যন্তরীণ গণতন্ত্রে বিশ্বাস করি। এই বহুত্ববাদ কিংবা আভ্যন্তরীণ গণতন্ত্র শুধু মুখের কথা নয়, নিজের ঘরেও করে দেখাতে হয়। তাই আমার নিজের ঘরে, অর্থাৎ কংগ্রেসের নিজের ঘরের যে বহুত্ববাদ, যে আভ্যন্তরীণ গণতন্ত্র, তাকে গুরুত্ব দিয়েই কংগ্রেস একলা চলার সিদ্ধান্ত নিয়েছে। আপনার বিরুদ্ধে একাধিক প্রার্থী রয়েছে এবং নোয়াপাড়াতেই সম্ভবত মঞ্জু বসুর যে ঘটনা, সেই ঘটনা অবধি ঘটেছে। আপনার বিরুদ্ধে যে যারা প্রার্থী রয়েছে তাদের সম্পর্কে আপনার কোনো মন্তব্য? আমার কারোর সম্পর্কে কোনো কিছু মন্তব্য নেই। এটা কারোর সাথে কারোর ব্যক্তিগত লড়াইয়ের ব্যাপার হচ্ছে না, এটা রাজনৈতিক বিচারধারার লড়াই। এই রাজনৈতিক বিচারধারার লড়াই আমাদের কাছে খুব স্পষ্ট। তৃণমূলকে রাজনৈতিকভাবে ক্ষমতাচ্যুত করতে হবে, বিজেপি আরএসএস এর ভয়ঙ্কর দর্শনকে ক্ষমতা থেকে শত সহস্র যোজন দূরে রাখতে হবে। আমরা বাংলার মানুষকে, নোয়াপাড়ার মানুষকেও একই কথা বলছি যে ভাজপা ও তৃণমূল কা जो লড়াই ঝগড়া ও ফেক है, আসল में दोनों का मालिक एक है। दोनों का মালিকের নাম আরএসএস, কখনো মালিকের নাম আদানি আম্বানি। তাই লড়াইটা তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমাদের সমান। সঙ্গে একটা প্রশ্ন রাজাদা বলেই বলছি, যে বক্তব্যের মধ্যে এই যে আভ্যন্তরীণ গণতন্ত্র, বহুত্ববাদ, সংগঠিত লড়াই, এই শব্দগুলো জেনারেলি বামপন্থীদের শব্দ। অশোক ভট্টাচার্য বা রাজা ভট্টাচার্য তিনি কি কংগ্রেসের মধ্যে বামপন্থী? বহুত্ববাদ ভারতবর্ষের সংবিধানের একটা নির্যাস। ভারতবর্ষের সংবিধান যারা রচনা করেছেন তাদের মধ্যে কজন কমিউনিস্ট পার্টি করার লোক ছিলেন? কজন ছিলেন? ভারতবর্ষের সংবিধানের বহুত্ববাদের নির্যাস যার হাত ধরে তৈরি হয়েছে তার নাম পণ্ডিত জওহরলাল নেহরু, তার নাম বি.আর. আম্বেদকর। তারা কোশমিনকালেও কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত ছিলেন বলে আমার জানা নেই। আসলে বহুত্ববাদ, আভ্যন্তরীণ গণতন্ত্র সবটাই কংগ্রেসের ব্যাপার। এ মাটিতে কংগ্রেসের চেয়ে বড় কে আছে বামপন্থী? জওহরলাল নেহরুর চেয়ে বড় বামপন্থা কথা কে বলেছেন? সমাজতান্ত্রিক কথা কে বলেছেন? দেখুন, কমিউনিস্ট
হওয়া এক জিনিস, বামফ্রন্ট হওয়া এক জিনিস, বামপন্থা অন্য জিনিস। এ বাংলার মাটিতে 500 বছর আগে বামপন্থাকে মানে প্রাতিষ্ঠানিকভাবে নয় কিন্তু সামাজিকভাবে বামপন্থী জীবনচর্চা দেখিয়ে গেছেন শ্রী চৈতন্যদেব। তা তিনি কি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী করতেন নাকি? ধন্যবাদ, চলুন। আরো একটা আচ্ছা, বিষয়, সরি, যেটা আবার এই মুহূর্তে এই যে দাবদাহ চলছে তার মধ্যে স্বাভাবিকভাবে কিছুটা মেনটেন করতে হচ্ছে, ডায়েটের ক্ষেত্রে কিছু মেনটেন। না না, কোনো কিছু ব্যাপার নেই ভাই, আমরা কোনো সেলিব্রিটি নয়, মাঠে ময়দানে চষে বেড়ানো মানুষ, মাথার উপরে সূর্য, আর ওর কি বলে ওই রোদে জলে বৃষ্টিতে ভেজা মানুষ। আমাদের আবার ডায়েটের কি ব্যাপার আছে, ওসব আমি কখনো করি না। শেষ প্রশ্ন, জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাস? দেখুন, জেতার ব্যাপারে 100% আশাবাদী, কিন্তু জিতবই এই কথা বলার মধ্যে একটা ঔদ্ধত্য লুকিয়ে থাকে। আবার বলছি, ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের শেষ কথা হচ্ছে ভারতবর্ষের জনগণ। ভারত মাতা মানে ভারতবর্ষের 150 কোটি মানুষ, তারাই কিন্তু জনতার জনার্দন, তারাই ঠিক করে দেবেন কে জিতবে কে হারবে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। আমরা কথা বললাম নোয়াপাড়ার কংগ্রেস প্রার্থী অশোক ভট্টাচার্যের সঙ্গে, এবং জেতার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী হলেও জনগণের ওপরেই তিনি ভরসা রাখছেন। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে চরণ চক্রবর্তী, কেটিভি বাংলা।